আজ আমরা এই মুভির সব খুঁটিনাটি ভেদ করব। আদেও সুন্দর আর লীলার বিয়েটা হবে তো ওদের পরিবার কি তাদের সম্পর্কটা মেনে নেবেন, আর এই ভালোবাসাটা কি পূর্ণতা পাবে? চলুন জেনে আসি আমাদের আজকের এই পর্ব থেকে। পরের দিন এরা সবাই সুন্দরের ঘরে আসে, কথাবার্তা হয়, একটু পর খাবার এনে দেওয়া হয়। আন্টি আর লীলা আঙ্কেলের দিকে তাকিয়ে থাকে। আঙ্কেল যখন খাবার মুখে দেন, সাথে সাথে ওনারাও খাবারটা মুখে দেন। আসলে ছোটবেলায় আঙ্কেলের হিন্দু একটা বন্ধু ছিল, কিন্তু উনি খ্রিস্টান থাকায় একদিন ওনার এক বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। আঙ্কেল তাদের বাড়িতে আসায় ওরা আঙ্কেলকে অনেক অপমান করে। ওই দিনের পর থেকে আঙ্কেল সনাতন ধর্মের লোককে সহ্য করতে পারেন না। তবে আজ এই সবকিছু ভুলে গিয়ে এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। রাতের বেলা ঠাম্মা আঙ্কেলকে 6 লক্ষ টাকা দিয়ে বলেন, বাবা, এগুলো আমি ওর বাচ্চার জন্য রেখেছিলাম, কিন্তু আমাদের কপালটা এতই যে খারাপ। বাস আর অটোতে করে প্রত্যেক দিন জার্নি করে এই টাকা দিয়ে ওকে একটা গাড়ি কিনে দিস, যাতে করে ও শান্তিতে আসা যাওয়া করতে পারে। আঙ্কেল পরের দিনই এই টাকা দিয়ে সুন্দরের জন্য গাড়ি কিনে নিয়ে আসেন। আজ আবার পুশুর স্বাদ। সুন্দরের পরিবারকেও ইনভাইট করা হয়। আঙ্কেল আন্টি সবাই এসেছেন। এর কিছুদিন পর পুশুর ফুটফুটে একটা বাচ্চার জন্ম হয়। আঙ্কেল আন্টি সহ পুশুর শ্বশুর বাড়ির সবাইও অনেক হ্যাপি। আন্টি লীলার মাকে বলেন, 3 মাস পর একটা বিয়ের ভালো দিন আছে, ওই দিন না হয় ওদের বিয়েটা হয়ে যাবে। আন্টি আঙ্কেলকে গিয়ে বলেন, আমরা 3 মাস এভাবে কি করে অপেক্ষা করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যাও না, তাদের সাথে একটু কথা বলে আসো। এই যে শাস্ত্রীজি, আমার একটা কথা রাখবেন। আমি আপনাদের অনেক সম্মান করি, আপনি তো জানেনই আমাদের অবস্থাটা। আমরা চাই বিয়েটা যত সম্ভব তাড়াতাড়ি করিয়ে দিতে, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আঙ্কেল তো কিছুই বুঝতে পারছিলেন না। সমস্যা? কিসের সমস্যা? প্লিজ শাস্ত্রীজি, আপনার কাছে আমাদের এই একটাই অনুরোধ। ও আর একটা কথা, আমাদের ইচ্ছে ছিল লীলার বাচ্চার নাম আমার মায়ের নামে রাখবো, কিন্তু উনি তো আর নেই। আমরা চাচ্ছি সুন্দরের ঠাম্মার নামে রাখতে। এই, এদিকে আয়। উনি তোর বাচ্চার বিষয়ে কথা বলছিলেন, উনি কি তোর বিষয়ে কিছুই জানেন না? পাপা, ইয়ে মানে আমি ওনাকে বলেছি 1 বছরের মধ্যেই সুস্থ হয়ে যাব, কিন্তু ডাক্তার যে বলল 15 থেকে 20 বছর লাগতে পারে। দেখ সুন্দর, এখন ওনাকে আমাদের সত্যিটা জানানো উচিত। ওনার কাছে মনে হচ্ছে আমরা সৎ লোক। মনে করার কি আছে, আমরা সৎ লোকই তো। পাপা প্লিজ, পাপা 1 মাসের জন্য শান্ত থাকো। একবার বিয়েটা হয়ে গেলে আমরা ওনাদের সবকিছু জানিয়ে দেব। প্লিজ পাপা, প্লিজ। এদিকে আজ শপিং মলে হঠাৎ আন্টির সাথে জোসেফের দেখা হয়। জোসেফ বলে, শুনলাম লীলা নাকি খুব শীঘ্রই বিয়ে। আন্টি মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ। আচ্ছা আন্টি, লীলার প্রেগন্যান্সির বিষয়ে সুন্দরের মা বাবা কি জানেন? মানে বলতে চাচ্ছি, উনাদের জানিয়ে দিয়েছেন তো? হ্যাঁ বা না কিছু তো বলেছেন। এর জন্য এটা বলছিলাম, বিয়ের পর যদি উনারা এটা জানতে পারেন তো উনাদের কাছে এটা খুব খারাপ লাগবে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনি কি জানেন লীলার প্রেগন্যান্সির বিষয়ে কে আমাকে বলেছিল? সুন্দর। আমি তো আর এটা জানি না সুন্দর আমাকে মিথ্যা বলছে নাকি লীলা আপনাকে মিথ্যা বলছে। এখন আপনি ভাবতেই পারেন আমি এখন এসে এসব বলছি কেন। আসলে ওই দিন আমি যদি সবকিছু বলে দিতাম তো আপনারা আমাকে খারাপ ভাবতেন, আর এখন যদি আমি আপনাকে এটা না বলি তো আপনারা লীলাকে খারাপ ভাববেন। আমি চাই না আপনারা লীলাকে খারাপ ভাবেন। আশা করছি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা আন্টি, আমি যাই। দেখুন, ঝগড়া লাগিয়ে দেখছেন কিভাবে ভালো মানুষ হয়ে চলে যাচ্ছে। আন্টি আঙ্কেলকে যখন বিষয়টা জানান, আঙ্কেল বলেন, জোসেফ এসব বলেছে? ওই ফাজিলটার কথা বাদ দাও তো। কথা এটা না, আমাদের তো এটা জানা উচিত কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। কত মাস চলছে এটাও তো আমরা জানি না। আমরা কোনো কিছু যাচাই না করেই মাঝখান দিয়ে বিয়ের ডেট ফিক্সড করে নিয়েছি। লীলার চেক আপ করানোটা ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখানে এমন খারাপ তো কিছু নেই। আমি ডাক্তার মালার সাথে আজই এই বিষয়ে কথা বলে আসবো। আঙ্কেল নীরবে আন্টির কথাগুলো শুনে যান। বাড়িতে এসে আন্টি লীলাকে শপিং করার বাহানা করে হাসপাতালে নিয়ে আসেন। মা, এটা তো হাসপাতাল। হ্যাঁ চল একবার ডাক্তার মালার সাথে দেখা করে আসি। লীলার আর বুঝার কিছু বাকি থাকে না। লীলা চলো। এদিকে হঠাৎ করে সুন্দর যা যা এখন পর্যন্ত মিথ্যা বলেছে সবকিছু সত্যি হতে শুরু করে। সোমিয়ার দাদি মারা গেছেন। সোমিয়া বলে, আমি কখনো ভাবিনি এরকম যে কখনো হতে পারে। সুন্দর,
এরকম সিরিয়াস বিষয় নিয়ে কখনো মজা করতে নেই। প্রথম দিকে হয়তো এটা আমাদের মজা দিতে পারে, কিন্তু এর পরিণাম মোটেও ভালো হয় না। বাস্তবে তো প্রমাণ হয়েই গেল। এদিকে বাড়িতে এসে সুন্দর জানতে পারে আঙ্কেল লীলার বাবাকে সত্যিটা জানানোর জন্য লীলার বাড়ি চলে গেছেন। সুন্দর আন্টির উপর অনেক রাগারাগি করে। উনি হঠাৎ করে লীলার বাবাকে সবকিছু জানাতে গেলেন কেন? এদিকে আঙ্কেল লীলার বাবাকে বলতেই শুরু করবেন, ঠিক তখনই সুন্দর আঙ্কেলকে ফোন করে, পাপা প্লিজ তুমি ওনাকে কিছুই বলতে যেও না, প্লিজ পাপা তুমি ঘরে ফিরে আসো, আমি তোমাকে সবকিছু ভেঙে বলছি, তোমার পায়ে পড়ছি পাপা। আঙ্কেলও বিষয়টা বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে। এদিকে লীলার একে একে ইউরিন টেস্ট ও ব্লাড টেস্ট করা হচ্ছে। সুন্দর গুরুকে ফোন করে বলে অমুক হাসপাতালে লীলা চেক আপ করতে গেছে, ডাক্তার মালার সাথে কথা বলে কোনোভাবে রিপোর্টটা বদলে দিতে, কিন্তু গুরু জানায় এটা কোনোভাবেই সম্ভব না। এর ঠিক কিছুক্ষণ পর লীলা সুন্দরকে ফোন করে জানায় রিপোর্টে পজিটিভ এসেছে, মানে ও প্রেগনেন্ট। কি বলছো তুমি এটা? আমি কিছুই বুঝতে পারছি না, রিপোর্টে এটাই এসেছে। দুজনেই হঠাৎ করে শকড হয়ে যায়, এটা কি করে সম্ভব? এমন একটা পরিস্থিতিতে লীলার কিরকম অবস্থা হতে পারে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন। বাড়িতে এসে প্রেগন্যান্সি কিট দিয়ে আবার চেক করে, কিন্তু কোনো পরিবর্তন নেই। এদিকে সুন্দর তাড়াতাড়ি গুরুর কাছে আসে। সুন্দর দেখে আঙ্কেলও এখানে। ওকে জিজ্ঞেস করছিলাম লীলার বাবাকে আমি এসব কি করে বলবো? লীলা প্রেগনেন্ট, ওর বাবা আমাকে ফোন করে জানিয়েছেন। যদি তোর মাঝে প্রবলেম থেকে থাকে তো লীলা প্রেগনেন্ট হয় কি করে? সুন্দরের কিছুই বলার ছিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এর মানে তুই আজ পর্যন্ত আমাদের যাই বলেছিস সব কিছুই মিথ্যা ছিল? তুই হয়তো নিজেও জানিস না তুই কত বড় পাপ করেছিস। তোর তো সত্যি সত্যি এখন এই প্রবলেমটা হয়ে যাওয়া উচিত। ছি। আঙ্কেল চলে গেলে গুরু এসে বলে, ভাই সবাই নিজেদের মতো কাহিনী বানিয়ে যাচ্ছে, তুই সত্যিটা বলে দিচ্ছিস না কেন? সুন্দর বলে, লীলা সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে গেছে, রিপোর্টে এটাই এসেছে। তুই এটা কি বলছিস? তোর এখন এটা করা মোটেও ঠিক হয়নি। আরে ভাই আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি। এসব কি করে যে হলো আমি নিজেই বুঝতে পারছি না। তোর কথা শুনে আমার খুব রাগ উঠছে সুন্দর। কিছু তো অবশ্যই হয়েছে, লীলাকে জিজ্ঞেস করে দেখ। এরকম ভুল কেউ ইচ্ছে করে করবে না। সুন্দর রাগ করে চলে যায়। আমাকে ভুল বুঝিস না ইয়ার। এদিকে পুষো লীলাকে একই প্রশ্ন করে, তুই আমাদের থেকে কিছু লুকাচ্ছিস না তো? লীলার সুন্দর এটা কোনোভাবেই বুঝতে পারছিল না এসব কি করে হলো। আমি সত্যি বলছি সুন্দর, আমি এরকম কিছুই করিনি। আমাকে এত ভেঙে বলতে হবে না লীলা। রিপোর্টার তোমার উপর যদি কখনো ভরসা করা লাগে আমি তোমাকেই ভরসা করব। লীলা আসলে সব ভুল আমারই, আসলে সব ভুল আমারই। ছোটবেলা থেকেই কখনো প্রবলেম ফেস করতে শিখিনি। মিথ্যা বলতে বলতে আজ এমন একটা জায়গায় এসেছি। আজ দেখো, আজ দেখো আমার জন্য তোমাকে কি না সহ্য করতে হচ্ছে। অনেক হয়েছে, চলো লীলা লাস্ট আরেকবার টেস্ট করে দেখি। যদি সত্যিই আবার পজিটিভ আসে তো এই সব কিছু না হয় এভাবেই চলতে থাক, তো এই সব কিছু না হয় আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এমনিতেও আমার ফ্যামিলি এটা জেনে গেছেন। আর যদি নেগেটিভ আসে তো সবাইকে সত্যিটা জানিয়ে দেব, আর কত তাদের কষ্ট দেব। এই চিন্তা ধারণা করে লীলার সুন্দর হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু 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 টেনশনের মধ্যে পড়ে গেলেন। না জানি হঠাৎ করে কি হয়ে গেল। ওদের ভাগ্য ভালো ছিল, এর জন্য ট্রাককে পাশ কাটিয়ে চলে আসে। লীলাকে সুন্দর হাসপাতালে এনে ভর্তি করেছে। আঙ্কেল আন্টিও যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে আসেন। ডাক্তার লীলার রিপোর্ট দেখে জানান লীলা প্রেগনেন্ট নয়, আসলে ওর জরায়ুতে একটা টিউমার হয়েছে। এরকম খুব কম মানুষেরই হয়। কারো কারো ক্ষেত্রে ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট করার সময় প্রেগন্যান্সি রিপোর্টে প্রেগনেন্ট ধরা পড়ে যায়। ডাক্তার আন্টিকে জিজ্ঞেস করেন লীলা কি কখনো বলেছিল ওর পিরিয়ড ইরেগুলার হয়? আন্টি বলেন হ্যাঁ, এই একটা সিমটম। আন্টি বলেন এতে কোনো সমস্যা হতে পারে কি? ডাক্তার বলেন টিউমার কত বড় হয়েছে এটা জানার জন্য আমাদের বায়োপসি করতে হবে, তবে যদি টিউমার বেশি বড় হয়ে যায় আই এম সরি, অপারেশন করতে হবে। এতে করে লীলা আর কখনো মা হতে পারবে না। এদিকে এই আঙ্কেল বলেন তুই এমনিতেই অনেক কিছু করে ফেলেছিস, এখন চুপচাপ আমাদের সাথে আয়। আমরা এখনই জানতে পেরেছি লীলার এই বিষয়ে, সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করবেন না, আমরা সার্জারির পর আসবো। সুন্দর লীলার বাবাকে বলে আমরা দুজন আপনাদের মিথ্যা কথা বলেছিলাম। আমরা যখন দেখি এই জাতি আর ধর্মের চক্করে আপনারা কখনো আমাদের এক হতে দেবেন না, তখন আমি লীলাকে প্রেগনেন্টের কথা আপনাদেরকে জানাতে বলি। আঙ্কেল রেগে সুন্দরকে মারেন এক থাপ্পড়। আপনি যদি এখন আমাকে না মারতেন আমার কাছে এটা খুব খারাপ লাগতো। ধন্যবাদ। আমরা যখন ছোট ছিলাম মনে আছে আপনাদের একটা ড্রামা করেছিলাম, আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল। আমি হিরো হতে চেয়েছিলাম, লীলাও এই দুনিয়ায় ওর জন্য আলাদা একটা জায়গা করার স্বপ্ন দেখতো, কিন্তু কিছুই করতে পারলাম না।
আমি যখন এসব ভাবি খুব খারাপ লাগে, কিন্তু লীলা মোটেও এরকম না। ও কখনো হার মানতে চায় না, ও কখনোই থেমে যাওয়ার চিন্তা করেনি। আর আজ যদি ও সত্যিই প্রেগনেন্ট হয়ে যেত, ওর জীবন আটকে থাকতো না, কারণ লীলা ওইরকম মেয়েই না। আঙ্কেল, পারলে আমাকে মাফ করে দেবেন। আন্টি এক দৃষ্টিতে তাকিয়ে সুন্দরের কথাগুলো শুনছিলেন। বাড়িতে এলে ঠাম্মা বলে, এক বড় বিপদ থেকে আমরা মুক্ত হলাম। ভাগ্যিস এইসব কিছু মিথ্যা ছিল। আন্টি বলেন, আমাদের এটা ভাবা উচিত, ওরা কেন আমাদের সত্যিটা জানায়নি, কেন এত বড় মিথ্যা কথা বলল। আঙ্কেল বলেন, বন্ধ করো তো তোমার যত সব আলতু ফালতু কথাবার্তা। আজ পর্যন্ত আমি ওর উপর হাত তুলিনি, কিন্তু আজ ওর এই কাজের জন্য লীলার বাবা ওর উপর হাত তুলে নিলেন। আন্টি বলেন, তুমি তো সবসময় এরকম কথা বলো, আমার কোনো একটা কথার তুমি গুরুত্ব দাও না। তা আজ অবশ্য নতুন না। ঠাম্মা বলেন, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি কি এটাই বলতে চাচ্ছ ওর বিয়ে লীলার সাথে করিয়ে দেই? যদি লীলার সাথে ওর বিয়ে হয়, এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এটা এখন কেন আপনার মনে হচ্ছে? তখন তো আপনার এসব মনে হয়নি? যখন লীলা আমাদের ঘরে খাবার খেতে এসেছিল, আপনার তো তখন ওকে খুব ভালো লেগেছিল, কিন্তু এখন কি এমন বদলেছে? আঙ্কেল বলেন, ও আমাদের একমাত্র ছেলে, ওর সামনে না একা হয়ে যায়, এর জন্য লীলার সাথে বিয়ে দিতে আমি রাজি হয়েছিলাম। ঠাম্মা বলে ওঠেন, ওর সাথে যদি সুন্দরের বিয়ে হয়, আদেও লীলা মা হতে পারবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, গতকাল পর্যন্ত আপনি এটা জানতেন সুন্দর বাবা হতে পারবে না। বুঝতে পেরেছি। এখন আপনার যত সমস্যা সেটা হলো জাতি নিয়ে। রীতিনীতি আর জাতির চক্করে পড়ে প্লিজ নিজের নাতিকে কষ্ট দেবেন না। সোজা সাপটা উত্তর, মা, আমাদের ছেলের লীলার সাথেই বিয়ে হবে। আমরা এটা জানি না লীলা আদেও মা হতে পারবে কিনা। আমরা এই কুসংস্কার, জাতিপাতি এসব ছেড়ে উপরে উঠব, সব সময় তাদের সাথে থাকবো। ঠাম্মা রাগ করে ওনার রুমে চলে যান। আঙ্কেল বলেন, বুঝতে পেরেছো, যাও এবার খাবার নিয়ে আসো। ভেঙে নিশ্চয়ই বলতে হবে না, সুন্দর স্কুটি চালিয়ে দ্রুত হাসপাতালে আসে। লীলার মা বাবা এটা মেনে নেন। যদি লীলা এই প্রেগনেন্সির বিষয়ে মিথ্যা না বলতো, হয়তো ওনারা কখনো এই রোগের বিষয়ে জানতেই পারতেন না। যা হয় হয়তো ভালোর জন্যই হয়। এদিকে সুন্দর লীলার পাশে এসে বসে। লীলা বলে, সুন্দর, আর একটু কাছে আসো। লীলা সুন্দরকে জড়িয়ে ধরে বলে, এবার আমরা বিয়েটা করে ফেলি সুন্দর, তোমার কোনো সমস্যা নেই তো? সুন্দর বলে, তুমি বলো, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আর এইরকম একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন এখানেই সমাপ্ত হয়ে যায়। তো আজকের এই মুভির এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।